দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হচ্ছে। তো আজকে বিশেষ আলোচনা করব মার্গী গুরুর কী প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর চন্দ্র রাশি অনুসারে এর ফলাফলটা দেখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে জীবনে বহু রকম সমস্যার সমাধান হবে দেবগুরু বৃহস্পতির এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, এবং লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘর। এই দুই ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে মার্গী হচ্ছে। এবার যে নক্ষত্রে মার্গী হচ্ছে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। এবং এই সময়কালে গ্রহদের যে অবস্থান, তাতে রাশির অধিপতি শনি রাশির উপর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। এবং কর্মের ঘরের অধিপতি, যেটা কর্মের ঘর বৃশ্চিক রাশি, এই ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আবার মঙ্গল মার্গী হয়ে যাবে। তো যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। তার সাথে আবার শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে দ্বিতীয় ঘরে। খুব ভালো সময়, একটা ভালো গ্রহদের মানচিত্র এই সময় উঠে এসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময়কালে শুক্রের অবস্থানও যথেষ্ট ভালো। শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে তুলা রাশি, এই দুটি ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘর, যেটা মীন রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা স্থান পরিবর্তন হয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে যে অবস্থান করছে সেটা তো হচ্ছে শুক্রের ঘর বৃষ রাশি। তাহলে এখানটাতে একটা স্থান পরিবর্তন হয়ে গেল দুই গুরুর মধ্যে। আর এই দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আচার্যের ভূমিকা পালন করে, সবথেকে শুভ গ্রহ। তো দুই গুরু নিজেদের মধ্যে একটা স্থান পরিবর্তন করেছে। তাহলে এটা যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই কুম্ভ রাশির। এবং যে নক্ষত্রে মার্গী হচ্ছে রোহিণী নক্ষত্র, এই নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র, আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রে শ্রীহরি বিষ্ণু কৃষ্ণ রূপেই কিন্তু আমাদের এই ধরাতলে এসে লীলা করেছে। তাহলে শ্রীহরি বিষ্ণু কৃষ্ণরূপে এই নক্ষত্রেই কিন্তু জন্ম নিয়েছিল আমাদের এই ধরাতলে। তাহলে কতটা পবিত্র নক্ষত্র, যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। অর্থাৎ এই সময়কালে খুব ভালো দিক হতে যাচ্ছে, ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির এই দেবগুরু বৃহস্পতির এ মার্গী হওয়া। রোহিণী নক্ষত্র এমন একটি নক্ষত্র, এর আকর্ষণ ক্ষমতা প্রবল। যদি ভিড়ের মধ্যে থাকে, সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এবং সেই ভিড়কে পরিচালনা করার ক্ষমতা রাখে। এত ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এবং ক্ষমা ধাত্রীর মতনও হয়, ক্ষমার চোখেও কিন্তু এরা দেখে। কোনো রকম অন্যায় কাজ করলেও সেটাকে কিন্তু ক্ষমার চোখে দেখে। তো যাই হোক, এই নক্ষত্রের দেবগুরু বৃহস্পতির অবস্থান, অর্থাৎ একটা গজকেশরী যোগের ভালো একটা প্রভাব পড়বে এই সময়কালে এই কুম্ভ রাশির। এবং মার্গী হয়ে যাচ্ছে এই নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতির যে ঘরগুলোতে আবার দৃষ্টি পড়বে, সেই ঘরগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর বৃশ্চিক রাশিতে, এবং নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে মকর রাশিতে। অর্থাৎ দুটি মুখ ত্রিকোণের ঘর, যেটা অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে আধ্যাত্মিক জগৎ একটা খুব আধ্যাত্মিক রুচি যথেষ্ট বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। ধর্মের প্রতি বিশেষ রুচি বেড়ে যাবে, কারণ এই মোক্ষ ত্রিকোণ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন ধার্মিক চিন্তাধারা যথেষ্ট উঠে আসবে এই সময়কালে। এবং তার সাথে আবার ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর শুক্রর সাথে যে রাশি পরিবর্তনটা হয়েছে, শুক্র হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময় দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি। দ্বিতীয় ঘর
দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজন কুটুমদের ঘর, ধন সম্পত্তির ঘর, অর্থাৎ এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে এবং যে কর্মটা করবে সেই কর্মেও কিন্তু আর্থিক উন্নতি যথেষ্ট থাকবে এবং সেভিং জিনিসটা করতে পারবে এই সময়কালে, কারণ দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি পড়ছে এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, তাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং তারও দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে, অর্থাৎ গুরুর রাশি ধনু রাশিকেই কিন্তু মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করে দেখছে, গুরুর নক্ষত্রে অবস্থান করে। সেরকম গুরু কুম্ভ রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে, রোহিণী নক্ষত্র অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার বৃশ্চিক রাশির উপর। বৃশ্চিক রাশিটা হচ্ছে কর্মের ঘর, তাহলে কর্মের ঘরের অধিপতি গুরুর নক্ষত্রে রয়েছে, আর গুরু কিন্তু আবার সেই কর্মের ঘরকে দেখছে, অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট সফলতা এই সময় পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি এই সময়কালে। এবং মঙ্গল আবার ফেব্রুয়ারি মাসের 23 তারিখে মার্গী হয়ে যাচ্ছে, তো খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। তো যাই হোক, আমি তো আলোচনা করছি যে সমস্ত গ্রহদের উপরেই কিন্তু একটা প্রভাব কীভাবে কুম্ভ রাশিকে প্রভাবিত করছে সেটা নিয়ে। এবার দেখা গেল বহু জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের তো আবার নাও মিলতে পারে, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, 7.5 আপনাদের চলছে, এবার তৃতীয় চরণ শুরু হবে কয়েকদিন পরেই। তা আপনারা ভালো অবশ্যই জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন, ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন, উপাচার নেবেন, কোন উপাচার করলে কিভাবে করতে হবে, এগুলো করে নিজের আগামী দিনগুলোতে যেন কোনো রকম অসুবিধা না হয়, এগুলোকে ঠিক করতে হবে। আমি তো বলে যাব, আমি বলে যাব কি, আমি তো বলবো, কারণ গ্রহদের অবস্থান এরকম তৈরি হয়েছে, এর ভিত্তিতেই বলবো। আমি কেন, প্রত্যেকটা জ্যোতিষী ওই একই কথা বলবে, যেটা ভালো সেটা সবাই ভালোই বলবে। তো এখন আপনাদের কিন্তু ভালো সময়টা চলে এসছে, ভালো সময় তৈরি হয়েছে, যার জন্যই কিন্তু আমি কথাগুলো বারবার তুলে ধরছি। দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করছে, শুক্র রাহু। তো এই সময় এই যে দ্বিতীয় ঘর, এটা বাণীর ঘর, তো যারা বাণী সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, রাইটার হিসাবে কাজ করছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, তো কথাবাচক হিসাবে কাজ বলতে সেলসের কাজ যেমন হয়, মিডিয়ার কাজ যেরকম হয়, তার সাথে ওকালতির কাজ হচ্ছে, অ্যাডভাইজার হিসাবে কাজ করছে, মোটিভেশন স্পিকার যারা ঈশ্বরের কথা প্রচার করে যারা বেরোচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে, কারণ ব্যবসা বাণিজ্য মেন জিনিসটি হচ্ছে মুখের কথা। তাহলে কি হচ্ছে যে সামনের থাকা ব্যক্তি কিন্তু যথেষ্ট এই সময় প্রভাবিত হবে, সামনের থাকা ব্যক্তি যথেষ্ট প্রভাবিত হবে এই সময়। এই কুম্ভ রাশির ক্ষেত্রে না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। আবার কি, দ্বিতীয় ঘর থেকে খাবার দাবার জিনিসটাকেও বিচার করা হয়। এবার দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছে যারা, কারণ দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে সেটা তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল তো খাবার এগুলো কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো হয়। তো যারা এই সময় হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের কাজ, ক্যাটারিংয়ের কাজ, কিংবা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট এই সময় ভালো হবে। এই 7.5 মধ্যে দেবগুরু বৃহস্পতির মার্গী, তাও আবার চতুর্থ ঘরে, এবং শুক্রের সাথে রাশি পরিবর্তন, এই সুখের ঘরে অবস্থান করছে দেবগুরু, মার্গী অবস্থায় থাকবে। তো বহু কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা বহুদিন ধরে বাড়িঘরের স্বপ্ন দেখছিলেন কীভাবে বাড়িঘর তৈরি করবেন, অথবা যাদের বাড়ির জায়গা রয়েছে তা সত্ত্বেও বিভিন্ন রকম সমস্যায় অসুবিধায় পড়েছিলেন, কোনোভাবে সমাধান হচ্ছিল না জায়গা জমি, তো এই সময় কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে, বাড়ির ঘরের স্বপ্ন পূরণ হবে এই সময়। বাড়িতে একটা ভালো খুশির আবহাওয়া থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মতন তাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, সমাজে পরিচিতি বাড়বে এই সময়, যথেষ্ট পরিচিতি বাড়বে, সুনাম সুখ্যাতি যথেষ্ট বাড়বে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, বাড়িতে সুখ শান্তি যথেষ্ট থাকবে, অর্থাৎ যথেষ্ট একটা ভালো সময় কুম্ভ রাশির জন্য তৈরি হচ্ছে। কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতি হবে, যারা কর্মের চেষ্টা করছিলেন সরকারি কিংবা বেসরকারি কর্মলাভের, কোথাও কর্মের সন্ধান পাচ্ছিলেন না, এই কাজগুলো ভালো হবে, কর্ম লাভ হবে এই সময়। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, শিক্ষার কারক, যারা শিক্ষাক্ষেত্রেও জড়িত রয়েছেন, কোচিং সেন্টার যারা চালাচ্ছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মের ইনকামের যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে যারা সোনার কাজের সাথে যুক্ত রয়েছেন, চাঁদি, পিতল, কাঁসা, তামা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। আবার ইম্পোর্ট এক্সপোর্ট, কারণ যে নক্ষত্র অবস্থান করছে চন্দ্র,
চন্দ্র তো হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর থেকে আবার এই জিনিসগুলোও দেখা হয়, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশের কাজগুলো ভালো হবে, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরের অধিপতি যেরকম, সেরকম শুক্র হচ্ছে আবার ভাগ্যের ঘরের অধিপতি। তো দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন, সম্পর্ক ভালো হয়েছে। তো দুই গুরুর এই যে একটা পরিবর্তন, যার জন্য কুম্ভ রাশির এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। কর্মক্ষেত্রে যেরকম একাধিক লাভ তৈরি হবে, এবং যেদিকেই কুম্ভ রাশি এখন হাঁটবে সেদিকে কিন্তু ভাগ্য অটোমেটিক চলতে থাকবে। অর্থাৎ যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল, গতি হারিয়ে ফেলেছিল, কারণ শনি তো রাশির উপর অবস্থান করছে, শনি তো না হয় ইদানিং দেবগুরুর বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু এর আগে তো মার্গী হয়েছিল সেই 15ই নভেম্বর, তখনও তো মার্গী হয়েছিল, আর রাহুর নক্ষত্র অবস্থান করছিল, রাহু দ্বিতীয় ঘর। তাহলে কী হচ্ছিল, রাশিটা তো একটা পাপ ভয়ের মধ্যে ছিল, যদিও রাশির অধিপতি শনিদেব, কিন্তু শনি যখন রাশির উপর অবস্থান করে, শনি তো একেই ধীর গতিতে চলা গ্রহ, তাহলে কী হচ্ছে যে একটা ধীর গতি স্লো জিনিসটা চলে আসছিল কর্মক্ষেত্রে, যে গতিই ছিল না, এবং বেশি ইফেক্ট পড়ছিল সেই শতবিশা নক্ষত্রে। যখন শতবিশা নক্ষত্রে ছিল, শতবিশা নক্ষত্রের এমন অবস্থা হয়েছিল যে মানে চ্যালেঞ্জের মুখে চলে এসেছিলো, যে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জের মুখে চলে এসেছিলো। তো এবার কী হচ্ছে, এবার সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেইগুলো জিনিসগুলোও যথারীতি চেঞ্জ হতে থাকলো। এবার শনি চলে আসলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে মার্গী হয়ে গেল। তাহলে শনি থাকাকালীন যে কাজগুলো একেবারেই গতি হারিয়ে ফেলেছিল, যার কোনো মানে ভূত ভবিষ্যৎ ছিল না, সেই কাজগুলো এখন গতি লাভ করবে, এবং সেই কাজগুলোতে একটা দার্শনিক চিন্তাভাবনা, একটা আদর্শ নীতি উঠে আসবে, এবং সেই কাজ থেকে কীভাবে লাভ বের করতে হয়, বা কিভাবে শেষ হবে, বা কতটুকু লাভ কী পরিমাণ পাওয়া যাবে, সেটাও কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে, এবং কিভাবে কোন পথে নিয়ে গেলে সেই কাজ থেকে যথেষ্ট আরও বেশি লাভ করা যায়, এগুলো কিন্তু চিন্তাভাবনা চলে আসবে এই সময়, আর এগুলোতে যথেষ্ট সফলতাও পাবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, জায়গা জমি সংক্রান্ত ডিস্টার্বগুলো দূর হবে। যারা প্লট হিসাবে জায়গা জমি বিক্রি করেন, তাদের যারা বহুদিন ধরে কাস্টমার পাচ্ছিলেন না ভালো, এই সমস্ত জায়গাতেও ভালো হবে। কৃষিজাত দ্রব্যের যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ধান চাল গম এই সমস্ত কাজের যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কাঁচামালের ব্যবসাগুলো ভালো হবে। তো যাই হোক, যথেষ্ট ভালো হচ্ছে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতাও বৃদ্ধি পাবে। যথেষ্ট একাগ্রতা, একটা অস্থিরতা যদি থাকে, সেই অস্থিরতাও দূর হবে। মোট কথা, দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে, এখন অনেক দিক থেকে এই কুম্ভ রাশি যথেষ্ট ভালো ফল পাবে। একেবারে 18ই মে পর্যন্ত ভালো অবস্থান, তারপরে যখন আবার রাশি পরিবর্তন করবে তখনও ভালো অবস্থান হবে, কারণ তখন রাশির উপর দৃষ্টি চলে আসবে, আর ওদিকে শনি চলে যাবে ধনসম্পত্তির ঘরে। তো যাই হোক, সেই সময়টা এখনও আসেনি, সেই সময় আবার বিশেষ আলোচনা করব। এর মধ্যে আবার সূর্যও রাশি পরিবর্তন করে রাশির উপর আসবে, এবং সূর্য এবং শনির জুতি তৈরি হবে এই কিছুদিন পর। তো সেই সম্পর্কেও বিশেষ আলোচনা করব। কিন্তু বর্তমানে যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, এর অনেক ভালো ফল পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি। তো যাই হোক, অনেক আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো-এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।